নমস্কার, দেখছেন হাই নিউজ। আমি পার্থ বন্দ্যোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজন ইনসাইটে। আমাদের সঙ্গে আজ স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট লেখক, গবেষক, প্রাক্তন সাংবাদিক সুজিত রায়। আগস্ট পশ্চিমবাংলার বলুন, ভারতবর্ষের বলুন বা এই ভারতীয় উপমহাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। এই আগস্টে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু এছাড়াও অনেক বড় বড় ঘটনা আগস্টে ঘটেছে। ঋষি অরবিন্দ তিনি জন্ম নিয়েছিলেন এই আগস্ট মাসে। নেতাজি সুভাষচন্দ্র বসু যে বিমান দুর্ঘটনার পর নিখোঁজ হয়ে যান তা এই আগস্ট মাসে। ঢাকায় বঙ্গবন্ধু আক্রান্ত হয়েছিলেন এই আগস্ট মাসে। এই আগস্ট মাসে 1946 সালে কলকাতার ইতিহাসের কতগুলো কালো দিন চিহ্নিত হয়ে রয়েছে। কলকাতার ইতিহাসে এর আগেও এই ধরনের ঘটনা, যে ঘটনার প্রেক্ষিতে আমরা আলোচনা করব, তা ঘটেছে, কিন্তু 46-এর আগস্টের ওই কয়েকটা দিন নজিরবিহীন। এক অদ্ভুত সাম্প্রদায়িক সংঘর্ষের ছবি সে সময় কলকাতার মানুষ দেখেছেন। অনেকে তো এই ট্রমার ভেতর দিয়ে গেছেন। কলকাতার ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, তো সেই সমস্ত ঘটনা ইতিহাসে যেভাবে জায়গা পেয়েছে এই ঘটনা সেভাবে পায়নি। এটা অত্যন্ত স্বাভাবিক। খারাপ ঘটনা আমরা মনে রাখতে চাই না, কিন্তু তারপরেও এই ঘটনা বেশ কিছু শিক্ষা আমাদের দেয়, যে শিক্ষা আজকের দুনিয়াতে, আজকের সময়েও প্রাসঙ্গিক। আমরা এখনো এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যে কোনো সময় আবার সেই রকম পরিস্থিতি না তৈরি হয়ে যায়, এই আশঙ্কায় ভুগছেন অনেকে। সুজিতবাবু একটা বিস্তারিত কাজ করেছেন 1946-এর কলকাতা শহরের সেই কয়েকদিনের সাম্প্রদায়িক সংঘর্ষের উপরে, এবং তার উপরে একটি বইও তিনি লিখেছেন, কলকাতা 46 মৃত্যু উপত্যকা। এই বইটির প্রেক্ষিতে আমরা সুজিতবাবুর সঙ্গে আলোচনা করব। শুধু কয়েকটা কথা শুরুতে বলে রাখা দরকার। এই আলোচনার মুখ্য উদ্দেশ্য সেই সময়ের কলকাতা তথা ভারতবর্ষের সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটকে বুঝতে চাওয়া, বিশিষ্ট রাজনীতিবিদরা তারা কি ভূমিকায় ছিলেন তার উপরে কিছুটা আলোকপাত করার চেষ্টা করা। আর সব থেকে বড় কথা, এত বড় একটা ঘটনা, কালো দিন কলকাতাকে দেখতে হয়েছে, 3-4টে অন্তত কালো দিন, তো ভয়ঙ্কর রকমভাবে। কেন, কোথায় ভুল ছিল সেটা চিহ্নিত করা, যাতে আগামীতে ওই একই ঘটনার পুনরাবৃত্তি না হয়। সুজিতবাবু, আপনাকে স্বাগত। আমি প্রথমে যেটা আপনার কাছে জানতে চাইব, যে আমি একটু আগে উল্লেখ করছিলাম, এই ধরনের ঘটনা সাধারণত লোকে ভুলে যেতে চায় এবং ইতিহাসে গুরুত্ব পায় না। ফলে ঠিক কি ঘটেছিল, কিভাবে ঘটেছিল, অনেকে তো আলোচনা করতেই চান না, যে বারবার ওই প্রসঙ্গ আনবো কেন, খারাপ ঘটনা ভুলে যাওয়াই ভালো। আপনি এটা নিয়ে কাজ করলেন কেন? এটা নিয়ে কাজ করার মূল উদ্দেশ্য ছিল একটাই, যে 1946 16 আগস্ট যে দাঙ্গাটা এখানে শুরু হয়েছিল, এত বড় দাঙ্গা আমাদের ভারতবর্ষের ইতিহাসে এর আগে কখনো হয়নি। কলকাতা, বাংলা মানে অবিভক্ত বাংলা, সব মিলিয়ে 1905 সাল থেকে দাঙ্গা হয়েছে, বারে বারে হয়েছে, কিন্তু এত বড় দাঙ্গা, এত মানুষের মৃত্যু, এত ধ্বংস, এটা কিন্তু কখনো হয়নি। সুতরাং এটা একটা ইতিহাস। শুনুন, সব কিছু নেগেটিভ দিক হিসেবে ভাবলে আলাদা কথা, কিন্তু দাঙ্গাও তো একটা সমাজ জীবনের একটা ছবি। প্রথম কথা এটা। দ্বিতীয়ত হচ্ছে যে এই দাঙ্গাটা শুধুমাত্র দাঙ্গা ছিল না, এটা কিন্তু একটা পলিটিক্যাল খেলা ছিল। সেই পলিটিক্যাল যে গেম, সেই পলিটিক্যাল গেম থেকেই কিন্তু আমাদের বাংলা ভাগ হওয়াটা শুরু হয়ে গেল। বাংলা ভাগ হলো, পাকিস্তান তৈরি হলো, সব কিছুর মূলে ছিল কিন্তু ওই, তার আগে থেকেই শুরু হয়েছিল জল্পনা কল্পনা, কিন্তু 46-এর দাঙ্গা যেটা হলো সেটা কিন্তু একটা চূড়ান্ত রূপ দিল যে ভারত ভাগ হবেই। এখানে আপনি যেভাবে ব্যাপারটা ব্যাখ্যা করছেন, একটা খটকা লাগছে আমার ধারণা আমাদের দর্শকদেরও লাগতে পারে। ভারত কিভাবে ভাগ হবে, ধর্মের ভিত্তিতেই ভাগ করার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু এই সিদ্ধান্ত কিছুটা মুম্বাইতে, কিছুটা দিল্লিতে, চূড়ান্ত চেহারা পায় দিল্লিতে। কলকাতার কোনো ভূমিকা সেখানে ছিল না। অথচ আপনি এই দুটোকে লিঙ্ক করছেন, কলকাতায় এই সাম্প্রদায়িক সংঘর্ষ আর ভারত ভাগ হওয়া, এই দুটোকে আপনি লিঙ্ক করছেন। এটা কিভাবে করছেন? ভারত ভাগের মধ্যে বঙ্গভাগটাকেও কিন্তু আলাদা করা যাবে না। বঙ্গ বিভাগ যেটা হলো, পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ, এটা কিন্তু ভারত বিভাগের একটা অঙ্গ, আগে ছিল না। এটা বাংলা
একসঙ্গে থাকবে না বাংলা আলাদা হবে, এটা নিয়ে চূড়ান্ত ফয়সালা একটা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে এটা নিয়ে আবার নতুন করে মুভমেন্ট শুরু হয়। মাঝখানে অনেক ইতিহাস আছে, আলাদা রাষ্ট্র তৈরির কথা পর্যন্ত ভাবা হয়েছিল পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে। শুধু এই যে ইতিহাসটা, এই ইতিহাসটা তো ওই ভারত বিভাগের এই অঙ্গ হিসেবে থাকছে। সুতরাং সেইটারও একেবারে খসড়া তৈরি করেছিল কিন্তু এই কলকাতায় 46-এর দাঙ্গা। তার মানে আমি ধরে নিতে পারি যে আপনার গবেষণা বলছে ঘটনাস্থল কলকাতা, কিন্তু এর বীজ পোতা হয়েছিল অন্য কোথাও। পোতা হয়েছিল তো বেসিক্যালি মুসলিম লীগ। এটা যে ঘটনাটা অনেক আগে থেকেই চলছিল। আমি যদি পুরো ইতিহাস ধরি তাহলে কিন্তু 1939 সাল থেকেই এই ঘটনা প্রবাহ গতি পেতে শুরু করেছিল। 43-এ এসে সেটা একটা একদম মানে একটা চূড়ান্ত রূপ পায়, কিন্তু হবেই, বাংলা ভাগ হবেই এই রকম জায়গায় কিন্তু তখনও পর্যন্ত যায়নি। 46-এ দাঙ্গাটা কিন্তু করানো হলো। হ্যাঁ, আমি সেই বলছি, এই যে আমি করানোর কারণ যদি বলি, এটা যদি ষড়যন্ত্রই আমি ধরে নিই, এই ষড়যন্ত্রের বীজও বাংলার মাটিতে নয়, অন্য কোথাও। মুম্বাইতে হলো। মুম্বাইতে মুসলিম লীগের যে সাধারণ সভা হলো, সেইখানে 1946-এর 29 জুলাই, টাইমটা একটু লক্ষ্য করবে যে 29 জুলাই 1946 সাল মুসলিম লীগের সভায় ঘোষণা করা হলো যে ডাইরেক্ট অ্যাকশন ডে পালন করা হবে। কোথায়? কলকাতায়। কেন কলকাতা? অদ্ভুত ব্যাপার, এই যে ঘোষণাটা জিন্না সাহেব করলেন ওখানে, মোহাম্মদ আলী জিন্না, সেই ঘোষণাতে তিনি খুব স্পষ্টভাবে একটা কথা বললেন। কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা। কি বললেন? আমি আমার বই থেকেই পড়ছি। এখন সময় এসেছে একটি পৃথক মুসলিম রাষ্ট্র সৃষ্টি করা, সেজন্য আমাদের প্রত্যক্ষ সংগ্রামে অবতীর্ণ হতে হবে। আমি এখন আর নীতিকথার কথা বলবো না। আমাদের একটা পিস্তল আছে, এখন সেই পিস্তল ব্যবহার করতে হবে। কিন্তু কলকাতায় কেন? তোমার প্রশ্ন তো এটাই যে কলকাতায় কেন? কারণ কলকাতাই ছিল এপিসেন্টার এই বাংলা ভাগের ব্যাপারে। পাকিস্তান সে কিন্তু বারবার, মোহাম্মদ আলী জিন্না বারবার বলেছে, কলকাতা না পেলে আমি আর কাকে নিয়ে আমার রাষ্ট্র তৈরি করব? আমি তো লাহোর পাচ্ছি না, তখন তো লাহোর তো আমাদের ভারতবর্ষের মধ্যে থাকার কথা। আমি লাহোর পাবো না, আমি পাঞ্জাব পাবো না, আমি কলকাতাও পাবো না। তাহলে এই পোকায় কাটা দেশ নিয়ে আমি কি করব? এ কথা উনি প্রকাশ্যে বলেছেন। যার ফলে কলকাতাটা, কারণ মোহাম্মদ আলী জিন্না বেসিক্যালি কলকাতার মানে জীবনযাত্রাটা তার বেশিরভাগ সময় কেটেছে এখানে। তার মেয়ে এখনও বোধহয় সম্ভবত কলকাতায় থাকেন। তো কলকাতাকে উনি ভালোবাসতেন, সেই কলকাতাকে উনি ছাড়তে চাননি। মোহাম্মদ আলী জিন্না সবটাই যে নেগেটিভ ছিল তা কিন্তু নয়, কারণ বাঙালি, ভারতবর্ষ, কলকাতা, এগুলোর উপর ওনার একটা আলাদা রকম অপত্য স্নেহ ছিল। সেগুলো নিয়ে আমি যাচ্ছি না, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু এই বঙ্গভঙ্গটাকে নজরে রেখেই কিন্তু কলকাতাকে উনি এপিসেন্টার করে তুললেন, এবং এই কলকাতার বুকে বসেই সোহরাবর্দী তার প্রতিনিধি হয়ে ওই প্রত্যক্ষ সংগ্রামের দিনে দাঙ্গাটা বাঁধিয়ে দিলেন। আমি একদম পরিষ্কারভাবে অভিযোগ আনছি, এটা আমার রিসার্চে যেটা এসছে, যে দাঙ্গাটা শুরু করেছিলেন কিন্তু সোহরাবর্দী। 16ই আগস্টের আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল। 16ই আগস্টে আগুনটা লাগালেন উনি ওই মনুমেন্টের তলায় একটি সভা ডেকে। এই সভাটা খুব ইম্পর্টেন্ট। আমি এই প্রসঙ্গে যাওয়ার আগে একটা জিনিস একটু পরিষ্কার করে নিতে চাই। আপনি ওই সময়টা নিয়ে দীর্ঘ কাজ করেছেন, পড়াশোনা করেছেন। 15-16 তারিখ আগস্টের আস্তে আস্তে উত্তপ্ত হলো পরিস্থিতি, কিন্তু আগস্টের শুরু সপ্তাহে ধরুন কোনো আগাম আভাস, ইঙ্গিত, অনেক সময় হয় না যে একটা কিছু ফাটার আগে বোঝা যায় যে আস্তে আস্তে কোথাও একটা উত্তাপ তৈরি হচ্ছে, পরবর্তীতে এটা বিস্ফোরণের চেহারা নিল। এই কিছু ইমপ্রেশন আগে কিছু পাওয়া যাচ্ছে? প্রচুর ইমপ্রেশন পাওয়া গিয়েছিল, কিন্তু হিন্দুরা এটা বুঝতে পারেনি। ইমপ্রেশনগুলো আসছিল মিডিয়ার মাধ্যমে, মূলত উর্দু, আরবি সংবাদপত্রগুলোর মধ্য থেকে। কিছু কিছু খবর প্রকাশিত হচ্ছিল অমৃতবাজার পত্রিকায়, স্টেটসম্যান পত্রিকাতেও, কিন্তু খুব টিমিড ওয়েতে। কিন্তু খুব প্রকাশ্যে, একেবারে সরাসরি ওই সংঘাতের আবহাওয়া তৈরি করছিল কিন্তু অনেকগুলো মুসলিম কাগজ, উর্দু এবং আরবি কাগজ, এবং সেখানে খুব প্রকাশ্যে একেবারে ওই কাফের লোগোকে খতম করনা হোগা, এই যে স্লোগান, এই স্লোগানটা কিন্তু সেখানে তোলা হচ্ছিল।
এবং কিভাবে করা হবে, কি কি পদ্ধতির মধ্যে দিয়ে যাওয়া হবে, তার গাইডলাইন্সগুলো সেগুলো প্রকাশিত হচ্ছিল। আমার বইতে তার প্রচুর ডকুমেন্টস দেওয়া আছে যে কোন কোন কাগজে কি কি লেখা হয়েছিল এবং ওই গাইডলাইন্সগুলো কি কি ছিল। 1, 2, 3, 4 করে 16টা গাইডলাইন ছিল যে ডাইরেক্ট অ্যাকশন ডেতে কি কি করা হবে। যদিও জিন্না সাহেব বলেছিলেন যে এটা হচ্ছে এইটাই হচ্ছে ক্যাটাস্ট্রফি, যে আসলে কিন্তু এই ডাইরেক্ট অ্যাকশন ডের কলটা দেওয়া হয়েছিল ব্রিটিশের বিরুদ্ধে, কারণ ব্রিটিশ পাকিস্তানকে একটা টুকরো হিসেবে ওনাকে দিতে চাইছিল, যেটা উনি মানতে চাচ্ছিলেন না। এবং সেখান থেকেই কিন্তু ওনার আপত্তি। তিনি কিন্তু কলটা দিয়েছিলেন ব্রিটিশের বিরুদ্ধে, অদ্ভুতভাবে সেটা বদলে গেল হিন্দুদের বিরুদ্ধে। আরে হিন্দুরা তো দেশটা ভাগ করছে না, ভাগ করছে তো ব্রিটিশ। না, এটার পেছনেও তাহলে কারোর মস্তিষ্ক কাজ করে, ডেফিনেটলি, কারণ কোন উদ্দেশ্য কাজ করে। ডেফিনেটলি ও একজন দুজন না, অনেকের। আমি সবার নাম এখানে বইতে আছে, পরিষ্কারভাবে আছে। কে কি আগে বলেছে সেই কোটেশনগুলো দেওয়া আছে, কারণ এগুলো সবই রেকর্ডেড হিস্ট্রি। সেই কোটেশনসগুলো দেওয়া আছে এবং কিভাবে তারা ওই সময় থেকে আমার বাংলার কংগ্রেস নেতৃত্বকে কিভাবে আক্রমণ করতে শুরু করেছিল, সেগুলোও কিন্তু ইতিহাসের খাতায় লেখা রয়েছে। কিন্তু এইখানে একটা প্রশ্ন আরো আসে, কংগ্রেসের তো তখন যথেষ্ট মানে বড় বড় নেতারা রয়েছে, হ্যাঁ, তারা আভাস পেলেন না যে এই ধরনের একটা কিছু হতে পারে, এই ধরনের একটা কিছু চেষ্টা চলছে, নাকি তারা আভাস পেয়েও চুপ করে থাকলেন? না, আভাস পেয়েছিলেন ডেফিনেটলি, কিন্তু যেটা খুব লক্ষণীয় বিষয় যে এটা যে এই রকম একটা ভয়ঙ্কর চেহারা নিতে পারবে, মানে যেখানে সত্যি কত লোক মারা গিয়েছিল সেই হিসেব কোনোদিনই পাওয়া যাবে না। মানে কেউ বলেন 6,000, কেউ বলেন 10,000, কেউ বলেন 20,000, কেউ বলে 80,000, বিভিন্ন রকম। মানে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে শহরটা মগের মুল্লুক হয়ে গিয়েছিল, একেবারে মগের মুল্লুক। প্রশাসন বলে কিছু ছিল না, কিচ্ছু ছিল না। আমি সে কথায় পরে আসবো, কিন্তু যেটা তুমি যে প্রশ্নটা করলে, ধরো আমাদের এখানে তখন কংগ্রেস নেতৃত্ব বলতে KS রায়, কিরণ শঙ্কর রায়, আমাদের বিধানচন্দ্র রায়, ডক্টর বিধানচন্দ্র রায়, অতুল্য ঘোষ, এরা অবশ্য সেই সময় খুব প্রকাশ্যে ছিলেন না, বিজয় সিং নাহার, হ্যাঁ, এই ধরনের কংগ্রেস নেতৃত্বরা ছিলেন এবং এরা কিন্তু আঁচ করছিলেন যে কিছু একটা হবে, কিন্তু সেটা যে রাতারাতি এইরকম একটা চেহারা নেবে এটা অনেকে আঁচ করতে পারেননি। কিন্তু হিন্দুরা একেবারে অপ্রস্তুত ছিল তাও নয়, কিছু একটা হবে, একটা গা ছমছমে ভাব, একটা মুসলিম যারা পাড়ায় বাস করত তাদের কথাবার্তা, এই সমস্তর মধ্যে দিয়ে মানুষ কিছু আঁচ করছিল, যার ফলে মানুষ কিন্তু বাড়ির ছাদে ছাদে প্রচুর পরিমাণে ইট পাথর জড়ো করে রেখেছিল প্রাথমিকভাবে আটকানোর জন্য যদি হামলা হয়। সেটা কিন্তু 16 তারিখ সকাল থেকেই শুরু হয়েছে। সাধারণ মানুষ সাবধান হচ্ছেন, আক্রমণ হলে প্রতিহত করার জন্য বাড়ির ছাদে ইট জমাচ্ছেন, আর ধরুন সেই সময় বিধানচন্দ্র রায়ের মতো নেতা তারা চুপ করেছিলেন। আরও বড় কথা, এই সমস্ত ঘটনা কিন্তু আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব জানতো, জওহরলাল নেহরু জানতেন, মহাত্মা গান্ধী জানতেন, সবাই জানতেন। বারবার তাদের কাছে বিভিন্ন রকম মেসেজ গেছেন। তুমি হয়তো জানো হরেন ঘোষ, বিখ্যাত এমপ্রেসিওর, ওনার ব্যবসা ছিল এটা। তিনি একটা তথ্য পেয়েছিলেন, লিখিত ডকুমেন্ট, হাওড়া ব্রিজ উড়িয়ে দেওয়া হবে। তিনি সেই তথ্যটা সরাসরি জওহরলালকে জানিয়েছিলেন। তিনি কংগ্রেস নেতা ছিলেন, জওহরলালকে জানিয়েছিলেন। কোনো স্টেপ নেওয়া হয়নি, উল্টে হরেন ঘোষকে খুন হতে হয়েছে। হরেন ঘোষকে কুঁচো কুঁচো করে কেটে রাস্তায় ছড়িয়ে দেওয়া হয়েছিল চিলের খাবারের জন্য। এই রাজনীতিটা তো খুব অস্পষ্ট আমাদের কাছে। এই রাজনীতি কেন তারা এই ভূমিকাটা নিলেন, কেন তারা চুপ করে থাকলেন? এমন হতেই পারে যে বাংলাটা আলাদা রাষ্ট্র হয়ে যাক বা পশ্চিমবঙ্গটা আলাদাভাবে থাকুক, এটা হয়তো কংগ্রেসের অনেকে চাননি। যে সন্দেহটা এখনো বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তুমি যদি মাইনিউটলি অ্যানালিসিস করো দেখতে পাবে যে বাংলা নিয়ে মানুষের কিন্তু একটা ভয়ঙ্কর রকম মানসিক কোথাও বৈকল্য আছে, ন্যাশনাল লেভেলে যারা ন্যাশনাল লেভেলে আছে। কারণ বাংলাকে উঠতে না দেওয়া, বাংলাকে বাঁচিয়ে না রাখা, এর একটা কিন্তু ন্যারেটিভ সবসময় থাকে। আমি বাংলার বিরাট প্রভাব
অবিভক্ত বাংলা যদি থাকতো অবিভক্ত তার একটা বাংলা, বিরাট প্রভাব বিরাট দিল্লির উপর প্রভাব থাকতো, থাকতো। যেটা আজকাল উত্তরপ্রদেশের আছে। একেবারেই হ্যাঁ, তাই। অতগুলো আসন উত্তরপ্রদেশে, হ্যাঁ, লোকসভার অতগুলো আসনে বেড়ে আরো কত হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। ফলে এই প্রভাবটা বাংলার থাকতো, এটাকে ঠেকানোর একটা প্রচেষ্টা ছিল। আরও একটা ব্যাপার, এই সময় যখন এই বাংলা ভাগ হবে কি হবে না এরকম সিচুয়েশন, সেই সময়ে কংগ্রেস নেতৃত্ব মূলত 5 জন, তার মধ্যে অন্যতম ছিলেন শরৎচন্দ্র বোস, মানে নেতাজির মেজদা, শরৎচন্দ্র বোস, কে এস রায়, এরা সব মিলে একটা ঠিক করলেন যে আমরা পাকিস্তানেও যাব না, ভারতবর্ষেও থাকবো না, আমরা পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ, মানে পশ্চিমবঙ্গ তখন হয়নি, মানে এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে আমরা একটা আলাদা রাষ্ট্র তৈরি করব। সেই রাষ্ট্রের একটা আলাদা সরকার থাকবে, তারা পরবর্তীকালে সিদ্ধান্ত নেবে যে ভারতবর্ষে থাকবে নাকি পাকিস্তানে যাবে, সেটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে, এখন এটা আলাদা রাষ্ট্র। এটাও কিন্তু কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব এটা করতে দিতে চায়নি, এটাও ঘটনা। সুতরাং এই প্রচেষ্টাটা কিন্তু গলা টিপে মারা হয়েছিল, যদিও সেই প্রচেষ্টাটা যারা উদ্যোক্তা নিয়েছিলেন, আমি নাম করব না, সব হিস্ট্রি তো বলা যায় না, মানে আমার রিসার্চে কিছু কিছু জিনিস ধরা পড়েছে যেটা যে খুব উদ্দেশ্যটা যে খুব ভালো উদ্দেশ্য ছিল তাও নয়। যাই হোক, সেই প্রশ্নে না যাওয়াই ভালো, কারণ সেগুলো প্রমাণ করতে পারবো না। কিন্তু মুশকিলটা হচ্ছে এটাই যে কেন্দ্রীয় নেতৃত্বের যতখানি সরব হওয়া উচিত ছিল, 29 জুলাই মুম্বাইতে বসে মোহাম্মদ আলী জিন্নাহ বলছে আমাদের একটা পিস্তল আছে, এখন আমরা সেটা ব্যবহার করব, এটা কথা শোনার পর তো প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, এটা তো আর লুকোছাপার কিছু ব্যাপার নেই। তো সেইটার কেন্দ্রীয় নেতৃত্ব কোনো ব্যবস্থা নেবে না, নেয়নি তো, আরও আশ্চর্যের ব্যাপার। এই যে মনুমেন্টের নিচে সভার আপনি কথা বললেন, এই মনুমেন্টের নিচে সভায় সুহরাবর্দী, যাকে দায়ী করা হয় গোটা ঘটনার জন্য, যা মাস্টারমাইন্ড বলা হয়, যিনি মূলত ওই সভা থেকেই একটা বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, সেখানে আর কেউ ছিলেন না? হ্যাঁ, ছিলেন, একেবারে ইতিহাস বলছে কমিউনিস্টরা প্রথম থেকেই, কারণ কমিউনিস্ট তখন আমাদের পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষে খুব ছোট একটা রাজনৈতিক দল, তাদের কোনো পাবলিক বেস ছিল না, কারণ দলটা তৈরি হয়েছিল তাসকন্দে, এবং তাদের নেতৃত্ব সেই ওখান থেকেই সব আসা, বিদেশ থেকে আসা, মানে কেউ ইউরোপ থেকে, কেউ রাশিয়া থেকে ইত্যাদি। তো এই যে নেতৃত্ব, এরা চাইছিল যে একটা পায়ের তলার মাটি, সেই পায়ের তলার মাটিটা কংগ্রেসের সঙ্গে মিলবে না, কংগ্রেস ওদের পাত্তাই দেবে না, তাহলে কারা আছে? অপশান হচ্ছে মুসলিম লীগ, এবং মুসলিম লীগের সঙ্গে হাত মেলাও। যার ফলে ওই যেটা তুমি প্রশ্ন করলে যে মনুমেন্টের নিচের সভায় 16ই আগস্টের সকালে ওখানে জ্যোতিবাবু হাজির ছিলেন, জ্যোতি বসু তখন হচ্ছেন শ্রমিক নেতা, রেলওয়ে শ্রমিক নেতা, তিনি তো হাজির ছিলেন, তার বক্তৃতা দেওয়ারও কথা ছিল। কিন্তু যখন দেখা গেল যে সুহরাবর্দী প্রকাশ্যে বলছেন, অনেক লোককে না মানে সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছে, অথবা কেউ কেউ ওই ঢিল ইট পাথর তো কিছু কিছু জায়গায় ছোঁড়া হয়েছে, তো সেই সমস্ত আহত হয়েছে যারা, তাদের সব চ্যাংদোলা করে নিয়ে প্রচুর নাটক হয়েছিল সেদিনকে মঞ্চের সামনে, যে এইভাবে আক্রমণ চলছে। কিন্তু তার পরিবর্তে উল্টো দিকের আক্রমণ যেগুলো ছিল, সকালবেলাই তো খুন হয়েছিল, ঠিক আমাদের মানে আমার ওই জায়গাটা গেলে এখনই ওই সিনটা মনে পড়ে, মানে এই রিসার্চ করতে গিয়ে মনে পড়ে যে আজকাল অফিসের ঠিক পাশে একটা বাউন্ডারি দিয়ে ঘেরা একটা কৈলাস বসু স্ট্রিট পর্যন্ত একটা আজকাল পত্রিকার অফিস, মানে আরমা স্ট্রিটের পুরনো আজকাল পত্রিকার অফিস, ওখান থেকে কৈলাস বসু স্ট্রিট, ওই কৈলাস বসু স্ট্রিটের ঢোকার মুখে ওইখানে একটা কাঠের গোলা ছিল, একজন মুসলিমের, মোহাম্মদ ইসমাইল তার নাম। কাঠের গোলাটা সে সেদিন খুলেছিল, সেদিনকে এমনি বন্ধের ডাক দিয়েছিল মুসলিম লীগ, তো সেদিনকে ওই কাঠের গোলাটা সে খুলেছিল বলে সকাল 7:30টার সময় তাকে খুন করা হয়েছিল ওখানে, প্রথম আক্রমণ। তা এগুলো চলছিল, কোথাও কোথাও হিন্দুরা ওই ইটপাটকেল ছুঁড়ে ওই দাঙ্গাগুলোকে মানে দাঙ্গাবাজদের আটকাবার চেষ্টা করেছিল, সেইগুলোকে শো করা হলো যে হিন্দুরা আক্রমণ শুরু করে দিয়েছে। সেইখানে দাঁড়িয়ে সুহরাবর্দী প্রকাশ্যে বললেন যে আমার যা বলার ছিল বলা হয়ে গেছে, এইবার তোমরা বুঝে নাও কে কী করবে। জ্যোতিবাবু ওই মঞ্চে ছিলেন, জ্যোতিবাবুর তো সত্যি কথা বলতে কি এই ধরনের সাম্প্রদায়িকতা জ্যোতিবাবুর মধ্যে ছিল না, ন্যাচারালি উনি কিন্তু মঞ্চ থেকে নিঃশব্দে নেমে গেলেন, নেমে গিয়ে গাড়িতে উঠে চলে গেলেন, কেটে, মানে বক্তব্য রাখলেন না, বক্তব্য রাখলেন না, এবং বুঝলেন যে এরপরে অনেক কিছু হতে পারে। উনি চলে গেলেন সোজা বেলেঘাটা,
নারকেলডাঙ্গার ওখানে ওদের ওই রেলওয়ে শ্রমিক ইউনিয়নের একটা অফিস ছিল, সেখানে আরও নেতৃত্বও ছিল। তো তাদের কাছে গেলেন এবং গিয়ে বললেন যে ভয়ঙ্কর অবস্থা হতে চলেছে, উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। এবং টানা 19 দিন ধরে ওরা অনেক কিছু আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু এটা ঘটনা যে মুসলিম লীগকে সাথ দিয়েছিল সেই সময় কিন্তু এই সিপিআইএম। সরাসরি দাঙ্গায় সাথ দিয়েছে আমি বলবো না, কারণ দাঙ্গার চলাকালীন তখন সিপিআই, তখন তো সিপিএম নয়। তো দাঙ্গায় সাথ দিয়েছে বলবো না, কিন্তু ধরো এই বিশেষ করে মহিলারা এবং মণিকুন্তলা সেন, আমাদের ইলা মিত্র, এদের সব লেখা প্রচুর পাওয়া যায় যে এরা তখন কিন্তু বহু জায়গায় ওই মানুষকে আটকাবার চেষ্টা করেছেন, বিশেষ করে রাজাবাড়া এলাকায়। ওই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই এরা কিন্তু দেখতে গেছেন যে যেসব গুজব রটানো হচ্ছে সেগুলো সত্যি কিনা। ইভেন ওই রাজাবাজারের ট্রাম শ্রমিক ইউনিয়ন, তারা কিন্তু ভয়ঙ্কর পজিটিভ রোল নিয়েছিল, তার মধ্যে হিন্দুও ছিল, মুসলিমও ছিল। এই রোলটা নিয়ে আমি পরে আসছি, সাধারণ মানুষকে কি ভূমিকা পালন করেছিলেন। ওই রকম পরিস্থিতির মধ্যেও এই ছবিগুলোই আমাদের আশা জাগায় যে মানুষেরা ভয়ঙ্কর রকমভাবে এইটাকে প্রতিহত করার চেষ্টা করছেন। তাদের কথা তো আমাদের এই আলোচনায় একটা বড় অংশ জুড়ে থাকবেই, কিন্তু তার আগে আমার জানা দরকার প্রশাসন নির্বিকার ছিল কেন? প্রশাসনের উপর এত প্রভাব ছিল সেই সময় সুহরাবর্দীর বলুন বা মুসলিম লীগের? কোন প্রশাসনের কথা? রাজ্য প্রশাসনের কথা বলছি, কলকাতা পুলিশের কথা বলছি। রাজ্য প্রশাসনের হেড তখন বলা হতো প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তো সুহরাবর্দী, মানে আমাদের বাংলার সুবেদার বলা যেতে পারে। তো তখন তো উনি সুহরাবর্দী নিজে, মানে রাজনৈতিক তিনি, মানে যে ভোটে জিতে এসছেন। মুসলিম লীগের সরকার ছিল না এখানে, তো ন্যাচারালি সুহরাবর্দী তার প্রধানমন্ত্রী, তার হাতেই সব কিছু। দাঙ্গা যখন শুরু হয়ে গেল, যখন দেখলেন যে দাঙ্গা আর মানে উনি থামাবার কোনো চেষ্টাও করেননি, কারণ উনি উস্কে দিয়েছেন, উনি সোজা লালবাজার চলে গেলেন। লালবাজারে গিয়ে ওখানে বসে রইলেন, টানা 3 দিন লালবাজারে বসেছিলেন। এবং যত ফোন আসছে পুলিশের কাছে, কন্ট্রোলে বা পুলিশ কমিশনারের কাছে, যে আমাদের বাঁচান, আমাদের এখানে অত্যাচার হচ্ছে, অমুক তমুক, ততবার উনি একটা করে চিরকুট পাঠিয়ে দিচ্ছেন কমিশনারকে যে কোনো স্টেপ নিতে হবে না। কমিশনার সাহেব নিজে স্বীকার করেছেন, তৎকালীন পুলিশ কমিশনার, যে আমি কি করব, আমার কাছে তো সুহরাবর্দী সাহেবের লেখা চিরকুটের পাহাড় জমে গেছে, আমার হাতে কিছু নেই, আমি কিছু করতে পারবো না। ন্যাচারালি পুলিশ পথে নামেনি, মানে সরকারি নির্দেশে পুলিশ পথে নামেনি। এখানে ফোর্ট উইলিয়াম তখনও ছিল, সেনাবাহিনীর প্রচুর শক্তি ছিল তখন, সেনাবাহিনীকে নামতে দেওয়া হয়নি, কাউকেই নামতে দেওয়া হয়নি। টানা 3 দিন কংগ্রেস নেতারা তারা কোনো চাপ তৈরির চেষ্টা করেন? কংগ্রেস নেতারা, দেখো যখন গন্ডগোলটা 16 তারিখে শুরু হলো, 16 তারিখে হিন্দুদের প্রস্তুতি তো এতটা ছিল না, সত্যি সেইভাবে ছিল। তারা ভাবেনি যে এত মারাত্মক জায়গায় যাবে, এটা ভাবেনি। আর 16 তারিখ বিকেলের পর যখন দেখা গেল যে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে, তখন কিন্তু মহল্লায় মহল্লায় সংখ্যাগুরু সম্প্রদায় তারা কিন্তু প্রস্তুতি নিতে শুরু করলো। আমি তাদের কথা বলছি না, আমি বলছি কংগ্রেসের নেতা, যেমন বিধানচন্দ্র। আমি বলছি এর মধ্যেই ঠিক এইভাবে, আমি এই কথাটা না বললে বিধানচন্দ্র রায়, বিজয় সিং নায়ারের ভূমিকায় আসতে পারবো না। সেটা হচ্ছে যে প্রাথমিক প্রস্তুতি, প্রথম প্রস্তুতি নেওয়া হয়েছিল কিন্তু একেবারে আমাদের ওই মলঙ্গা লেন, এটা ঐতিহাসিক একটি জায়গা যেখানে অনুকূলচন্দ্র মিত্রের, এই অনুকূলচন্দ্র মুখোপাধ্যায়ের ওই গোপন আস্তানা ছিল। তারই ভাগনা গোপাল মুখোপাধ্যায়, যাকে আমরা সকলেই এক ডাকে চিনি গোপাল পাঁঠা নামে, তার একটা সংগঠন ছিল। সেই সংগঠনের মাধ্যমে ওই ভারতীয় যুবক দল নাকি নামটা ছিল, উনি ওখানে ওই রাত্রিবেলা ছেলেপুলেদের ডাকলেন, ডেকে বললেন যে আমাদের কিছু একটা করতে হবে, এটা কিন্তু মারাত্মক জায়গায় যাচ্ছে। কেন বললেন? কারণ ওনার মাংসের দোকান বউবাজারে, উনি ওই সকালবেলা দেখছেন যেসব সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেরা ওর সঙ্গে আড্ডা মারত, গল্প করতো এসে ওই দোকানে, তারা সব লাঠি বল্লম নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে। এবং তারা কিন্তু ওকে পাত্তাই দিচ্ছে না। ও বলছে তোরা সব এরকম করছিস কেন, বারবার তোরা কোথায় যাচ্ছিস, মানে তার ও পাত্তাই দিচ্ছে না। ও তখনও আঁচ করলো যে কিছু একটা ব্যাপার চলছে। ও দোকান বন্ধ করে দিয়ে বেরিয়ে পড়লো। বেরিয়ে পড়ে ও ওই ওয়েলিংটন স্কোয়ারের কাছে যাওয়ার পর দেখলো যে একটা পানের দোকান ভাঙচুর করা হচ্ছে। ওই দিনেই কিন্তু প্রথম ও তলোয়ার চালিয়ে ওখানে একজনকে খুন করেছিল, ছবিও আছে আমার বইতে।
তো ওই প্রথম ওটা খুন করলো, করে দেখলো যে ওর বাড়ির সামনে যখন গিয়ে পৌঁছলো, সেই বাড়ির সামনে গিয়ে দেখলো প্রচুর কাঠ কুঠো পাতা পাতা জড়ো করে রাখা হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হবে বলে কিছু একটা বলছে কেউ, তো আগুন ধরিয়ে দেওয়া হবে বলে। এইটা দেখে ও ভাবলো যে পরিস্থিতি খুব খারাপ। আমরা গোপাল পাঁঠা নামটা খুব শুনছি ইদানিংকালে, বারবার ফিরে ফিরে আসছে। অদ্ভুতভাবে আমরা এমন একটা রাজনৈতিক পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নানাভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে, ওপেনলি হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক নেতারা পরিষ্কার ওপেনলি বলছেন, বিশেষত বিজেপি তো সরাসরি বলছে। ফলে অনেকেই কিন্তু আবার আশঙ্কা করছেন যে এই যে সম্প্রীতিটা নষ্ট হচ্ছে বা সরাসরি রাজনীতিটা ধর্ম নিয়ে হচ্ছে, এর ফলাফল আবার একটা খারাপ সময়ের দিকে আমাদের ঠেলে দিচ্ছে কিনা। আপনি যে সময়ের কথা বলছিলেন কেন গোপাল মুখোপাধ্যায়, যিনি পরে গোপাল পাঠা বলে পরিচিত হলেন, তিনি ভূমিকা নিতে শুরু করলেন। আমি আপনাকে প্রশ্ন করেছিলাম রাজনৈতিক নেতাদের ভূমিকা। জ্যোতিবাবুর প্রসঙ্গ এসছে কথা প্রসঙ্গে, কিন্তু জ্যোতিবাবুর একটা অসাধারণ উক্তি ছিল দাঙ্গা প্রসঙ্গে, পরবর্তীতে যখন তিনি মুখ্যমন্ত্রী, তিনি বলেছিলেন সরকার না চাইলে দাঙ্গা হয় না। একদম, আমি ওই জন্য বারবার প্রশাসনের ভূমিকা, একদম ঠিক কথা, ওইটাই বলতে চাইছি যে আমি গোপাল পাঁঠার প্রসঙ্গটা এনেছিলাম এই কারণে যে গোপাল পাঁঠা যখন অ্যাকশনে নামলেন তখন ওনারই প্রতিবেশী বিধানচন্দ্র রায়, ওনারই প্রতিবেশী বিজয় সিং নাহার। বিজয় সিং নাহার বড় নেতা, আবার একদিক থেকে সেই সময়কার কলকাতায় বিজয় সিং নাহার কিন্তু পরিচিত গুন্ডাও। তিনি লাঠিফাটি নিয়ে একেবারে রাস্তায় নিয়ে পড়লেন সঙ্গে একজনকে নিয়ে, আর ওদিকে বিধানচন্দ্র রায় বিজয় সিং নাহারকে বলছে যে তোমরা দেখো কিভাবে এই জিনিসটাকে কিভাবে কন্ট্রোল করা যায় ইত্যাদি ইত্যাদি। মানে এরা তখন বুঝেছেন যে পুলিশ ভূমিকা নেবে না, নেয়নি। সরকার না চাইলে যে এগুলো হয় না, যেটা বিধানচন্দ্র রায় ওই আমাদের বলেছিলেন, জ্যোতি বসু বলেছিলেন, তার সেইটাই তো আমি আগে বললাম যে 3 দিন ধরে সোহরাবর্দী লালবাজারে বসে রইলেন, বিরিয়ানি খেলেন আর চিরকুট পাঠাতে শুরু করলেন, কিছু করতে হবে না। আর পুলিশ কমিশনার বললেন আমার কাছে চিরকুটের পাহাড় জমে গেছে। সত্যি তো 3 দিন উনি কাউকে কাজ করতে দেননি। পুলিশের যারা কাজ করতে চেয়েছিল তাদেরও লেখা পাওয়া যায়। পঞ্চানন ঘোষাল, তিনি তখন বড় অফিসার। সুধাংশু শেখর রায়, তিনিও তখন বড় অফিসার। এদের প্রচুর লেখা আছে, বইপত্র আছে এরা বলছেন আমরা কাজ করতে চাইছি, আমাদের বলছে তোমরা চুপ করে বসে থাকো। তা সত্ত্বেও তারা কিন্তু কিছু কিছু জায়গায় খুব পজিটিভ রোল প্লে করেছিলেন। কিন্তু আবার সেই সময়ের পুলিশের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও ছিল, তাদের ভূমিকাটা আবার ঠিক উল্টো ছিল। তো এরকম প্রচুর ঘটনা আছে। ব্যাপারটা হচ্ছে তুমি যেটা বলছো যে 3 দিন 4 দিন ধরে চলেছিল, অ্যাকচুয়ালি এই মারাত্মক ইম্প্যাক্টটা চলেছিল টানা 5 দিন। সব মিলিয়ে দাঙ্গাটা কিন্তু কম বেশি 20 দিন চলেছিল, কারণ একটা রেস থেকে গেছিল পরেও। বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় খুন খারাপি এগুলো চলছিলই। এবং এই যে আমাদের যিনি যার ক্যামেরায় সমস্ত ছবি পাওয়া গিয়েছিল, যেটা আজও রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়, আমার এই বইটাতে আমি এই ধরনের 52টা ছবি দিয়েছি, মানে 1946-এ তোলা লাইভ পত্রিকার ফটোগ্রাফার মার্গারেট বুরকে হোয়াইট, একজন লেডি ফটোগ্রাফার, খুব বিখ্যাত লেডি ফটোগ্রাফার সেই সময়, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কভার করে যিনি বিখ্যাত হয়েছিলেন। সেই মার্গারেট বুরকে হোয়াইট কলকাতায় পৌঁছলেন 26শে আগস্ট, মানে 16 তারিখে শুরু হয়েছে, 10 দিন পরে উনি কলকাতায় পৌঁছলেন। বলছেন কলকাতায় পা রাখা যাচ্ছে না, আমাকে ছবি তুলতে হচ্ছে চিল শকুনকে তাড়িয়ে। চিল শকুনে ছেয়ে গেছে গোটা শহর, পুঁতিগন্ধময় পরিবেশ, তার মধ্যে আমি নাকে মাস্কিং করে আমি কিন্তু ছবি তুলছি। এটা ওনার লেখায় পাওয়া যাচ্ছে। এবং উনি কলকাতার বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে ছবিগুলো করেছিলেন। সেই যে ওনার যে ছবিগুলো, এই ছবিগুলো যদি তোমরা দেখাতে চাও পরবর্তীকালে দেখাতে পারো, সেই ছবিগুলো দেখলেই বোঝা যায় যে দাঙ্গাটা কী চেহারা নিয়েছিল। যেটা তুমি বলতে চাইছো যে আজকে যে পরিবেশ, একটা মানে ভয়ঙ্কর একটা সাম্প্রদায়িক পরিবেশ কিন্তু ধীরে 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 তৈরি হচ্ছে। সত্যি আশঙ্কা মানে বিষয় রয়েছে, মানে যে কোনো স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন মানুষ তারা কিন্তু ভয় পাচ্ছে যে আবার 46 হবে না তো। কোনো রাজনৈতিক দলকে আলাদাভাবে চিহ্নিত করছি না, সবাই কম বেশি দায়ী, সকলেই। আগেও তাই ছিল, এবারেও তাই। এই জিনিসটা কিন্তু
মানে হলে তার থেকে এবারে যেটা হবে সেটা তো আরো মারাত্মক হয়ে যাবে। আমি 46-এর সময় ফিরি, মহাত্মা গান্ধী চলে এলেন কলকাতায়, তিনি এসে কোনো প্রভাব ফেলতে পেরেছিলেন সত্যি? দেখো, মহাত্মা গান্ধী যে সময় আসার কথা ছিল সে সময় তো উনি এলেন না। 16ই আগস্ট শুরু হয়েছে, উনি এলেন কবে? উনি এলেন পরের বছর 15ই আগস্ট। আসবেন বলে এলেন না, কারণ 1946-এর 16ই আগস্ট আমাদের এখানে দাঙ্গা শুরু হলো, আর 1946-এর সেপ্টেম্বরে দাঙ্গা হলো নোয়াখালী। উনি নোয়াখালী চলে গেলেন, বললেন আমি নোয়াখালী থেকে ফিরে আসব। এলেন পরের বছর এসে ততদিনে তো ঠান্ডা হয়ে গেছে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে অনেক। এসে কি করবেন উনি? সুরাবর্দিকে নিয়ে উনি গেলেন বেলেঘাটায় একটা বাসভবনে, মানে বাসভবন বলবো না, ভাঙাচোরা একটা বাড়ি, যেটা এখন গান্ধী ভবন, এখন সারিয়ে টুরিয়ে ঠিকঠাক করা হয়েছে। ওখানে হাজির হলেন। ওখান থেকে প্রফুল্ল ঘোষ সঙ্গে ছিলেন। প্রফুল্ল ঘোষ তো ওনার শিষ্যই বলা যেতে পারে। তো প্রফুল্ল ঘোষ ওনাকে সঙ্গে নিয়ে, সুরাবর্দি সঙ্গে আছেন সবসময়, প্রফুল্ল ঘোষকে নিয়ে গিয়ে দু একটা জায়গায় বক্তৃতা দেওয়ানোর চেষ্টা করলেন। সে ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল, ইম্প্যাক্ট। ওনাকে পাথর ছুটতে শুরু করলো লোকে। একটা পাথর লাগলো, প্রফুল্ল ঘোষ গার্ড করতে গিয়ে প্রফুল্ল ঘোষের মাথা ফেটে গেল। মহাত্মা গান্ধীকে লক্ষ্য করে কলকাতার লোকে পাথর ছুটছে। একদিন না, একাধিক দিন বেলেঘাটার বাসভবন আক্রমণ করা হয়েছে। যে একজন মুসলমান অত্যাচারী প্রধানমন্ত্রী, তার নির্দেশে দাঙ্গা হয়েছে, উনি তার সঙ্গে কেন দিন কাটাচ্ছেন? এই নিয়ে তুমুল ব্যাপার হয়েছে। ওখানেও কিন্তু ঢিল ছোঁড়া হয়েছে, একজন পুলিশ ইন্সপেক্টরের মাথা ফেটে গিয়েছিল। তো উনি তারই মধ্যে উনি নিজেকে গার্ড করলেন এবং আলটিমেটলি বললেন যে আমাদের যারা মানে হিন্দু সম্প্রদায় যারা এই সমস্ত গণ্ডগোল করেছে তারা সব অস্ত্র সমর্পণ করো আমার কাছে, আমি চাই স্বাভাবিক হোক, অহিংসা থাকুক ইত্যাদি। সবই করছেন তিনি পরের বছর আগস্টে এসে। এবং সেইখানে ওই কিছু অস্ত্র সমর্পণ করলো। কোনগুলো অস্ত্র সমর্পণ করলো? যারা অস্ত্র সমর্পণ করলো তারা সব বিখ্যাত সেই সময়ের হিন্দু গুন্ডা আর কি, ভানু ঘোষ, যুগল কিশোর ঘোষ, এরা সব। তো আরও অনেকেই ছিল। ওই ঠেলা গাড়ি বোঝাই করে সব যেসব অস্ত্র সংগ্রহ করলো সেগুলো আর কোনো কাজে লাগে না, সেগুলো সব বাতিল। কিন্তু আসল অস্ত্রগুলো তারা রেখেই দিল। গোপাল মুখার্জি তিনি অস্ত্র সমর্পণ করবেন না বললেন, পরিষ্কারভাবে বললেন, না আমি করব না, আমি নেতাজির ভাবশিষ্য, সুতরাং আমি গান্ধীজির কথায় আমি কোনো অস্ত্র সমর্পণ করব না। বিধান রায় ডেকে পাঠালেন, বিজয় সিং নাহার বোঝালেন। বিধান রায় বললেন, দেখো গান্ধীজি বলছেন। বলে, গান্ধীজি আপনার নেতা হতে পারেন, উনি আমার নেতা না। কথাই শুনল না। তারপরে যাই হোক, শেষমেশ টেনে টুনে ওকে নিয়ে যাওয়া হলো গান্ধীজির কাছে। গান্ধীজি বললো, তুমি অস্ত্র সমর্পণ করো। বললে, একটা সূঁচও যদি হিন্দুদের রক্ষার জন্য আমি ব্যবহার করে থাকি, সেই সূঁচটাও কিন্তু আমি আপনার হাতে দেব না। আমার অস্ত্র আমার কাছেই থাকবে যতক্ষণ না পরিস্থিতি পুরোপুরি কন্ট্রোল হচ্ছে। তা কথা শুনল না। কিন্তু তারপরে তো পরিস্থিতি ক্রমশ গান্ধী বিরোধী হয়ে উঠছে। গান্ধী বিরোধী ভূমিকা যখন কলকাতায় ভয়ঙ্কর হচ্ছে, সেই সময় উনি কংগ্রেস নেতৃত্বকে, মানে বিধানচন্দ্র রায়টা ইত্যাদি বললেন যে আমার তোমরা একটু গার্ডের ব্যবস্থা করো, নিরাপত্তা চাইলেন। এবং ওরা বললেন যে গোপাল মুখার্জি একমাত্র নিরাপত্তা দিতে পারে। তো গোপালকে বললেন বিধান রায়, বললো আমি দিতে পারি, আমার কোনো আপত্তি নেই, আমি তো চাই না ওনার ক্ষতি হোক, কিন্তু উনি তো অহিংসার পূজারী, আমি তো ওখানে গার্ড দিলে আমার দু হাতে দুটো রিভলভার থাকবে, আর আমার লোকজন যারা থাকবে তাদের হাতে তলোয়ার থাকবে, বল্লম থাকবে, সব থাকবে। তো সেটা উনি মানবেন তো? যদি মানেন আমাদের কোনো আপত্তি নেই। গান্ধীজি বাধ্য হয়েছিলেন মানতে, এবং শেষ পর্যন্ত গার্ড দিয়েছিল এই গোপাল মুখার্জি বাহিনী সশস্ত্র অবস্থায়। আচ্ছা, একটা ছোট্ট নাম মনে পড়ছে আমার, এই 46-এর ঘটনাবলী, গোপাল পাঠা বা গোপাল মুখার্জির ভূমিকা, এইসবের মধ্যে এই নামটা কোনোভাবে এসেছিল, যে নামটা পরবর্তীতে অনেক বেশি পরিচিতি পেয়েছিল এবং একটা সময় বাম মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। রাম চ্যাটার্জির ভয়ঙ্কর ভূমিকা ছিল, মানে ভয়ঙ্করই।
মানে রাম চ্যাটার্জির মতো। রাম চ্যাটার্জিকে আমরাও তো দেখেছি, তোমরা কি দেখেছো? আচ্ছা, আমরা দেখেছি, মন্ত্রী অবস্থায় রামদাকে আমরা দেখেছি। তো রাম চ্যাটার্জি হুগলিতে, আর এখানে তো এই বাকি সব ওনারই সব লোকজন। উনি একদিন কলকাতায় ঢুকছেন, তখন দাঙ্গা চলছে, কলকাতায় ঢুকছেন, একটা মিলিটারি জিপ জোগাড় করেছেন। মিলিটারি জিপ মানে মিলিটারি মতো করে রংটং করা আর কি, এরকম একটা জিপ জোগাড় করেছেন, আর একটা মিলিটারি ফ্ল্যাগ জোগাড় করেছেন, করে গাড়ির সামনে লাগিয়েছেন। নিজে পরেছেন মিলিটারি পোশাক, হ্যাঁ, আর দু পকেটে দুটো রিভলভার নিয়ে। লোকে ভাবছে মিলিটারি অফিসার যাচ্ছেন। উনি দীনেন্দ্র স্ট্রিটে এসছেন, শ্যামবাজারের ওই দিক দিয়ে এসে দীনেন্দ্র স্ট্রিটে ঢুকেছেন, দেখছেন একটা বাড়ির সামনে 250-300 লোক জড়ো হয়েছে, মানে সংখ্যাগুরু সম্প্রদায়, তারা আর কি হামলা শুরু করছে ওখানে। উনি এসে জিপটা দাঁড় করালেন, দাঁড় করিয়ে দু হাতে দুটো রিভলভার চালিয়ে 10-12টা লোককে মেরে জিপে উঠে চলে গেলেন। এটাই হচ্ছে ওনার দাঙ্গায় প্রথম অংশগ্রহণ। তারপরে তো বহু ঘটনা আছে। রাম চ্যাটার্জির সঙ্গে গোপাল মুখার্জির সরাসরি যোগাযোগ, সবারই যোগাযোগ ছিল। মানে গোপাল মুখার্জি শুধু না, মানে সেই সময়ে যারা মানে সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে যারা মানে কাজ করেছে, তাদের সকলের সঙ্গেই রাম চ্যাটার্জি যোগাযোগ ছিল। এমন কিছু আলাদাভাবে কেউ কিছু করেছে এরকম বলা যাবে না। বহু, দেখো একটা জিনিস তুমি দেখবে যে সব দেশেই এটা হয়, যে দাঙ্গা যখন হয় তখন কিন্তু সাধারণ মানুষের অংশগ্রহণ থাকে না। অংশগ্রহণটা থাকে কিন্তু এই গুন্ডা জাতীয়, মানে গুন্ডা আমরা খারাপ অর্থে ব্যবহার করছি না, মানে যারা একটু ডাকাবুকো মানুষ, গুন্ডাইজম করে বেড়ায়, তারা আসে। যে কারণে ঠিক 46-এর দাঙ্গাও 16ই আগস্ট সকালে যখন শুরু হলো, তখন কিন্তু হাওড়ার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, মানে তখন কালেক্টরেট বলা হতো, তিনি এই রাজ্য সরকারের কাছে, মানে সোহরাওয়ার্দীর দপ্তরে মেসেজ পাঠাচ্ছেন যে প্রচুর আপ কান্ট্রির মুসলিম প্র্যাকটিক্যালি মিসক্রিয়েন্টস তারা ঢুকেছে হাওড়া স্টেশনে এসে পৌঁছেছে, এবং তারা কিন্তু সব গঙ্গা পার হয়ে কলকাতায় ঢুকছে প্রচুর সংখ্যায়। এই একটা ব্যাপার, যে সত্যি কথা বলতে কি গন্ডগোলটা যারা শুরু করেছিল তারা কিন্তু আপ কান্ট্রি মুসলিম, আর তাদের সব আগে থেকে ব্যবস্থা করা হয়েছিল, সেগুলো পরে তথ্য সব এসছে। মানে এর মধ্যেও সোহরাওয়ার্দীর হাতের খেলা ছিল, কারণ উনি নিজেও তো আমাদের বাংলার লোক নন সেই অর্থে। মানে বারবার এই তত্ত্বটা প্রমাণিত হচ্ছে। ইনফ্যাক্ট আমরা সাম্প্রতিক বাংলাদেশের যে ছবি দেখেছি গত 1 বছর ধরে, সেখানেও বারবার প্রমাণিত হয়েছে যে মানে নিষ্কর্মা প্রশাসন, একদম অকর্মণ্য প্রশাসন, একেবারে তাই। তাতে কি হয়, কিছু মিসক্রিয়েন্টস যারা সুযোগ খোঁজে, তারা এই সুযোগটাকে কাজে লাগায় এবং নিরীহ মানুষকে লুটপাট করে। সত্যি কথা বলতে কি, দাঙ্গার মূল উদ্দেশ্য তো লুটপাট, ধর্ষণ, মূল উদ্দেশ্য এটা। কলকাতা 46-এর দাঙ্গারও কিন্তু শুরু হয়েছিল লুটপাট। হিন্দুদের দোকান ভাঙো, লুটপাট করো, বড় বাজার মারোয়ারিদের জায়গা ধ্বংস করে দাও, এবং ন্যাচারালি বোঝাই যাচ্ছে যে লুঠেরাই এই কাজটা করে, একেবারেই তারাই সুযোগটাকে কাজে, একেবারেই। সুতরাং মিসক্রিয়েন্ট তারাই করেছে। সেটাকে আটকানোর জন্য যদি উল্টো দিক থেকে উল্টো সম্প্রদায়ের মানুষ যায়, সেখানেও কিন্তু সাধারণ মানুষের সাপোর্ট হয়তো থাকে, কিন্তু করে গুন্ডারাই। এবার তাই হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে এর মধ্যেও কিন্তু অদ্ভুত উদাহরণ তৈরি হয়, যারা ধর্ম দেখেন না, বিপন্ন মানুষ দেখেন এবং তাদের পাশে দাঁড়ান, তাদের রক্ষা করেন। এটা শুধুমাত্র কোনো সাম্প্রদায়িক সংঘর্ষের কথা নয়, যুদ্ধ পরিস্থিতিতে হয়। যখন হিটলার ইহুদি নিধন করছেন, সেখানে আমরা তার উপরে যে ছবি তৈরি করেছিলেন স্পিলবার্গ, যা অসাধারণ ছবি, সেও তো সেই একই গল্প, বিপন্ন মানুষকে রক্ষা করার জন্য জার্মানদের মধ্যেই একজন অদ্ভুতভাবে একটা ভূমিকা পালন করেছিলেন। পশ্চিমবঙ্গে কলকাতা শহরে এই যে 4-5 দিনের ভয়ঙ্কর পরিস্থিতি, তার মধ্যে এই ধরনের ছবি তো নিশ্চয়ই একাধিক তৈরি হয়েছে। প্রচুর ঘটনা আছে যেখানে হিন্দুদের মুসলিমরা বাঁচিয়েছে, মুসলিমদের হিন্দুরা বাঁচিয়েছে, প্রচুর ঘটনা আছে। যেমন আমি 2-1টা উদাহরণ দিই। রবীন্দ্রনাথ ঠাকুরের মেজদি বা শেষদি হবেন বর্ণকুমারী দেবী, স্বর্ণকুমারী দেবী ওনার বর্দি ছিলেন, এটা গুলিয়ে ফেলে অনেকে। বর্ণকুমারী দেবী থাকতেন পার্ক সার্কাসে। ওখানে মুসলিমরা আক্রমণ করে, তখন ওনার অনেক বয়স। ওখানে আক্রমণ করা হয়, আক্রমণ করার পর ওখানে কিন্তু ওনাকে বাঁচিয়ে দিয়েছিলেন একজন মুসলিম, তখনকার দিনে মুসলিম কাউন্সিলর, ওই পাড়াতেই থাকতেন। যে রবীন্দ্রনাথের দিদিকে খুন করবি কি রে ভাই, এটা হতে পারে না। উনি ওনাকে নিয়ে সরিয়ে নিয়ে যান। এটা এক। 2 হচ্ছে সন্ধ্যা রানী দেবী, এককালের
নায়িকা চরিত্র সিনেমার। সন্ধ্যা রানী দেবীর বাড়িতে 10-12টা মুসলমান মূলত মেয়েরা বাচ্চাদের নিয়ে ঢুকে পড়েছিল, কারণ হিন্দুরা তাড়া করেছিল ওদের। উনি ওর বাড়িতে ঢুকে যাওয়ার পর উনি দরজা বন্ধ করে দেন, ওদের বাড়ির মধ্যে আশ্রয় দিয়ে দেন। এবারে হিন্দুরা দেখেছে ওনার বাড়িতে ঢুকেছে, ওরা তো বাইরে এসে ঝামেলা করতে শুরু করেছে যে দরজা খুলুন, ওদের বার করে দিন। সেখানে সন্ধ্যারানী দেবী এবং ওনার স্বামী তারা সামনাসামনি দাঁড়িয়ে ওই হিন্দু ছেলেদের বলেছিল যে আমার কাছে ওরা হিন্দু না, মুসলিম না, ওরা আশ্রয় নিতে এসছে বিপদে, ওরা আমার কাছে আশ্রয় চেয়েছে, আমি তাদের আশ্রয় দিয়েছি, আশ্রয়দাতা হয়ে আমি ওদের বার করে দিতে পারবো না, তার থেকে তোমরা আমাদের মেরে দাও, মেরে দিয়ে তারপর ওদের যা করার করো। তো ন্যাচারালি তারা আর সেইভাবে এগোতে পারেনি। এরকম অনেক ঘটনা আছে। যেমন ধরো বিখ্যাত গণিতজ্ঞ ছিলেন সেই সময় যাদব চক্রবর্তী। যাদব চক্রবর্তীর গোটা বাড়িটা পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং যাদব চক্রবর্তীর বাড়ির এক বৌমাকে মানে নৃশংসভাবে গণধর্ষণ করা হয়েছিল। হ্যাঁ, এত নৃশংসতার মধ্যে দিয়ে গণধর্ষণ করা হয়েছিল যে এটা বর্ণনা করা সম্ভব না। সেই যাদব চক্রবর্তীর বাড়ি বাঁচাবার চেষ্টা করেছিল মুসলমানরা, কিন্তু করতে পারেনি। বাগমারি ভিলা, তখনকার দিনে বাগমারি ভিলা মানে হচ্ছে একটা ঐতিহ্য, সেইটাকে মানে কিভাবে লুটপাট করা হয়েছিল ভাবতে পারবে না। সবচেয়ে বড় কথা, সেই লুটপাটের টোটাল অংশটাই মানে ম্যাক্সিমাম ভ্যালুয়েবল সম্পত্তি যা যা ছিল সব 3টে লরি করে ভর্তি করে নিয়ে গিয়েছিলেন একজন সংখ্যালঘু সম্প্রদায়ের পুলিশ অফিসার। নিয়ে গিয়ে তিনি তার বাংলাদেশে, মানে এখনকার বাংলাদেশ, ঢাকা শহরে নিয়ে গিয়ে সেখানে তিনি বিশাল প্রাসাদ বানিয়েছিলেন। এরকম ঘটনা প্রচুর আছে। আবার মুসলমানরা হিন্দুদের বাঁচিয়েছে, হিন্দুরা মুসলমানদের বাঁচিয়েছে, এরকম যেমন কতগুলো উদাহরণ দিলাম। আবার যার নাম আমরা বারবার বলছি, গোপাল ভাঁটার নাম, গোপাল ভাঁটা কিন্তু যখন অ্যাকশন শুরু করলেন তার সেই দিন বিকেলবেলায় ওই ওনার পাড়াতে অনেক মুসলমান ছেলে মেস করে থাকতো, যারা শ্রমিক টমিকের কাজ করতো। পাড়ার ছেলেদের ডেকে বললো, শোন, ওদের ওখানে 18-19টা ছেলে আছে, এই পাড়ায় যে কেউ ওদের ওপর আক্রমণ করতে পারে, ওদের বার করে নিয়ে গিয়ে চাঁদনি চকে ওদের আড্ডায় দিয়ে আয়, মানে মুসলমানরা যেখানে বেশি পরিমাণ আছে ওখানে দিয়ে আয়, কারণ নাহলে এই ছেলেগুলোকে মেরে দেবে যে কোনো সময়। এটা গোপাল ভাঁটা নিজেও করেছেন। এবং গোপাল ভাঁটার পরিষ্কার নির্দেশ ছিল যে কোনো মহিলার গায়ে হাত দেওয়া চলবে না, সেই হিন্দু হোক মুসলমান হোক। উনি একটা কথা খুব ভালো বলেছিলেন, আমরা মা কালীর সন্তান, সুতরাং প্রত্যেক মহিলা আমাদের কাছে মা কালী। আমি সকাল সন্ধে ধূপধুনো দিয়ে তবে পাঁঠা কাটি, সুতরাং কোনো মহিলার গায়ে যেন হাত পড়ে না, তাহলে কিন্তু আমার চাইতে খারাপ কেউ হবে না। সত্যি কথা বলতে কি, সেইভাবে আক্রমণ হয়েছে, মুসলিম বস্তিতে প্রচুর আক্রমণ হয়েছে, কিন্তু কোনো হিন্দু মহিলারা যে পরিমাণ রেপ্ট হয়েছেন, মুসলমান মহিলাদের কিন্তু সেইভাবে অত্যাচার করা হয়নি। বিক্ষিপ্তভাবে দু একটা হতে পারে, কিন্তু মেজর কিছু হয়নি। বরং মুসলিম মহিলাদের গিয়ে বলা হয়েছে, আপনারা বেরিয়ে যান এখান থেকে, নিশ্চিন্তে বেরিয়ে যান, আমাদের কাজ আমাদের করতে দিন। তারপর ওরা মেয়েরা বেরিয়ে গেছে, বাচ্চারা বেরিয়ে গেছে, তারপর আগুন ধরিয়ে দিয়েছে। এ ঘটনা পার্ক স্ট্রিটে ঘটেছে, পার্ক সার্কাসে ঘটেছে, মেটিয়াবুরুজে ঘটেছে। হ্যাঁ, এরকম ঘটনা অনেক আছে। আবার ধরো এই বড় বাজারে মারোয়ারিদের সব ব্যবসা, তাদের প্রচুর টাকা, এবং তারা কিন্তু এই মুসলিমদের আটকাতে আর্থিক সহায়তাও কিন্তু এই হিন্দু গুন্ডাদের হাতে দিয়েছিল। এটাতে অস্বীকার করার কোনো কারণ, এটা ঘটনা। কিন্তু যেটা মারোয়ারিরা খারাপ করেছিল সেই সময়, তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছিল। যেই দাঙ্গা শুরু হলো, ওরা ধরে নিল যে মুসলমানরা দাঙ্গা করছে, যত মুসলমান কর্মচারী ছিল তাদের ছাঁটাই করে দিল। এটা নিয়ে ভয়ঙ্কর ইম্প্যাক্ট হয়েছিল, খুবই বাজে ইম্প্যাক্ট হয়েছিল, এবং এর রেস বহুদিন ছিল। আমি একটু আগে আপনার কাছে শুনেছি মহাত্মা গান্ধী এলেন পরের বছর আগস্ট, 47-এর আগস্ট, 15ই আগস্টে স্বাধীন হলো। উনি সেই প্রোগ্রামে দিল্লিতে থাকবেন না বলে কলকাতায় চলে এলেন। উনি তো স্বাধীনতা এতে থাকেননি, কারণ ওনার বক্তব্য ছিল যে আমি দেশটাকে অখণ্ড দেখতে চেয়েছিলাম, কিন্তু মানে উনি নাম করেননি, মানে হিন্ট করেছিলেন জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল এদের দিকে, যে এরা আমায় এটা করতে দিল না। যার ফলে উনি কলকাতায় চলে এলেন, দিল্লির অনুষ্ঠানে উনি ছিলেন না, এবং ওখানে বসে ডায়েরি লিখেছিলেন। সেটা আমার আর একটা বইতে আছে। কিন্তু আমার প্রশ্নটা যেটা আপনার কাছে, যে এটা বোঝা যাচ্ছে যে মানুষ তখনও ক্ষোভ মানুষের কমেনি, এবং সেই ক্ষোভের মুখোমুখি মহাত্মা গান্ধীকেও হতে হয়েছিল।
তারপরে কি হলো, দেশ স্বাধীন হওয়ার পরে পার্সপেক্টিভটা যেহেতু চেঞ্জ হয়ে গেল এবং এটা নিশ্চিত হয়ে গেল যে কলকাতা ভারতবর্ষের অংশ হিসেবে থাকছে, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অংশ হিসেবে থাকছে, তারপরে কি আস্তে আস্তে পরিস্থিতি অন্যরকম হতে শুরু হ্যাঁ, করেছে? পরিস্থিতি অন্যরকম হতে শুরু করলো। মানে এই দাঙ্গার সময় একটা জিনিস খুব লক্ষণীয়, হিন্দু মহাসভা শ্যামাপ্রসাদের নেতৃত্বে অনেকে ভেবেছিল যে এই দাঙ্গার পিছনে রয়েছে হিন্দু মহাসভা, কিন্তু প্রকৃতপক্ষে আমার রিসার্চে, আমি খুব এক্সটেন্সিভ রিসার্চ করেছি, কিন্তু আমার রিসার্চে সেইভাবে হিন্দু মহাসভার প্রত্যক্ষ ভূমিকা কোথাও পাইনি। শুধু একটা তথ্য পেয়েছি, সেটা হচ্ছে যে উনি একবার গোপাল পাঁঠার সঙ্গে মিট করেছিলেন, কারণ গোপাল পাঁঠার সঙ্গে ওনার যোগাযোগ ছিল, মিট করেছিলেন। আর কিছু মানে বিক্ষিপ্তভাবে বেরিয়ে আসা মানুষজন, হিন্দু যারা আর কি আশ্রয় পাচ্ছিল না, তাদের উনি একটা থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। এইটুকু পাওয়া যায়। কোনো লিখিত কোনো নির্দেশ কোথাও ছিল না, নেই, পাওয়া যায়নি। আর দ্বিতীয়ত হচ্ছে হিন্দু মহাসভা কোনো স্টেপও কিন্তু সেইভাবে নেয়নি, যার ফলে একমাত্র ওনার উদ্দেশ্য ছিল যে বাংলাটা ভাগ হোক, পশ্চিমবঙ্গটা বেঁচে যাক। কারণ পশ্চিমবঙ্গ যদি ওই পাকিস্তানের কাছে থাকতো তাহলে তো পশ্চিম পাকিস্তানি হয়ে যেত, যেটা উনি প্রকাশ্যে বলেছিলেন, সেটা উনি হতে দেননি। কিন্তু প্রত্যক্ষভাবে ভূমিকা কিছু ছিল না, খুব ন্যাচারাল প্রসেসেই থেমেছে এটা। কিন্তু সুরাবর্দী যে চলে গেলেন পরে ওপার বাংলায়, সুরাবর্দী চলে গেলেন বলেই হয়তো আমাদের বাংলাটা বেঁচে গেল, মানে আস্তে আস্তে নর্মালসে ফিরে এলো। কিন্তু তুমি যদি দেখো যে এই প্রসঙ্গে অনেক ঐতিহাসিক ওপার বাংলায় বইপত্র লিখেছেন। সেই সব বইপত্র পড়তে গিয়ে আমি অবাক হয়েছি যে তারা ঠিক উল্টো কথাটা বলছেন, যে দাঙ্গাটা শুরু করেছিল হিন্দুরা। হ্যাঁ, কিন্তু তার কোনো প্রমাণ নেই। দাঙ্গাটা শুরু করেছিল হিন্দুরাই বেশি বেড়েছিল, এটা ঘটনা। যে দাঙ্গায় শুরু করেছিল মুসলমানরাই, কিন্তু মারাও গিয়েছিল ওদের সবচেয়ে বেশি। তার কারণ দ্বিতীয় দিন থেকে যখন হিন্দু ব্যাকলাশ শুরু হলো, সেইটাকে সামাল দেওয়ার ক্ষমতা ওদের ছিল না। সেটা ভয়ঙ্কর। আমি জানি না যে এই যে গোপাল পাঠাকে নিয়ে যে সিনেমাটা হচ্ছে, সেটাতে কতখানি নৃশংসতা দেখানো উচিতও না, আমি বলতেও পারবো না সব কথা, কিন্তু ভয়ঙ্কর নৃশংস অবস্থা হয়েছিল। সেটাতে হিন্দুদের হাতও ছিল। হয়তো রাগের মাথায় করেছে, ঠিক কথাই, কিন্তু করেছে। এবং যে ঘটনাগুলো রটেছিল, যে রাজাবাজারে, আসলে গুজব তো রটেই এই সব সময়, মানে তাতেও কিন্তু হিন্দুরা খুব হিংস্র হয়ে উঠেছিল। যে রটেছিল যে গুজব একটা বড় ভূমিকা নেয় যে কোনো সময়, যে কোনো জায়গায় গুজব একটা বড় ভূমিকা নেয়। এই জন্য মানে আমরাও যখন সাংবাদিকতায় আসি, তখন একটা সাংবাদিকতার প্রিন্সিপাল ছিল যে কোথাও যদি কোনো সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটে, সেটাকে কিভাবে হাইলাইট করা যাবে না, কিভাবে প্রথম কথা হচ্ছে লেখাই যাবে না, দ্বিতীয় কথা হচ্ছে যদি লেখো তাহলে সেখানে কোনো সাম্প্রদায়িক ইঙ্গিত থাকবে না, ওটা একটা মানে একটা ঘটনা, সংঘর্ষের ঘটনা, এইটুকু বলা যেতে পারে। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে মানে সাম্প্রতিক সময় অনেক ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়াল ছবি যেটা ঘটেছে, সেই ছবি যেখানে ঘটার সম্ভাবনা আছে বলে আশঙ্কা করা হচ্ছে, সেখানকার লোক দেখার পরে ওখানে অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আগ বাড়িয়ে ঠেকান, যে না ওই জায়গায় ওরকম ঘটনা যেন কোনোভাবে এখানে না ঘটে। ফলে মানে থিওরির কোনো একটা জায়গায় পরিবর্তন হচ্ছে। এই যে আমরা যে আলোচনাটা করতে চেয়েছিলাম, তার মূল কারণ এটাই কিন্তু, যে পুরো ব্যাপারটাকে চোখ বুজে থাকলাম যে ওরকম কিছু হয়নি কলকাতা শহরের। তার একটা খারাপ দিক হচ্ছে যে কলকাতায় আবার ওই ধরনের পরিস্থিতি তৈরি হলে তার আগাম আন্দাজই আমরা করতে পারি। একেবারেই তাই। এবং এইটা কলকাতা 46 কিন্তু আমাদের প্রত্যেকের কাছে একটা লেসন, প্রত্যেকটা বাঙালি, প্রত্যেকটা ভারতীয়ের কাছে একটা লেসন, যে আর কিন্তু এরকম হতে দেওয়া যাবে না। তার জন্য যে রাজনৈতিক দলই ইনভলভ থাকুক না কেন, তাদের বিরোধিতা করা দরকার, যেই থাকুক, প্রকাশ্যে বিরোধিতা করা দরকার, মানুষের এগিয়ে আসা দরকার। আর দাঙ্গা নিয়ে প্রচুর কাজ হয়েছে, মানে দাঙ্গার উপর। আমাদের এখানে তো ডক্টর সুরঞ্জন দাস খুব বড় কাজ করেছেন দাঙ্গার উপর, তো ওনার বইগুলো আমি খুব প্রচুর মন দিয়ে পড়েছি, প্রচুর বই পড়েছি দাঙ্গার উপর। দাঙ্গার মনস্তত্ত্বটাই তাই, যে দাঙ্গা বাঁধানোর জন্য না কিছু মানুষ সবসময় তৈরি থাকে। সেই মানুষগুলোকে যদি আটকে রাখা যায়, এক্ষেত্রে আমি রাজনৈতিক দলগুলোকে বলবো, আজকে যা পরিস্থিতি, সে বিজেপি বলো, তৃণমূলই বলো, কংগ্রেসই বলো, আমি কোনো আলাদাভাবে কোনো দলের কথা বলছি না, কিন্তু রাজনৈতিক নেতানেত্রীরাই কিন্তু বাঁধলে দাঙ্গা তারাই লাগাবে আজকে। সেই দিকটায় সাধারণ মানুষ যদি সতর্ক না থাকে, তাহলে কিন্তু বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে। অনেক ধন্যবাদ সুজিতবাবু আমাদের সময় দেওয়ার জন্য। আমরা
1946-এর যে 4-5টা কালো দিন, আগস্টের 4-5টা কালো দিন, সেইটা আজকের আলোচনায় তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু মোটামুটিভাবে আমরা বোঝার চেষ্টা করেছি সোশিও পলিটিক্যাল সিচুয়েশন সেই সময়, কেন ওই অত বড় ঘটনা কলকাতা শহরে ঘটলো। কলকাতা তখনও যথেষ্ট আধুনিক ছিল সময়ের প্রেক্ষিতে, এবং একই সঙ্গে এর একটা বড় উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষকে এই বার্তাটা দেওয়া যে সেই সময়ে যে ঘটনা প্রত্যক্ষ করেছে কলকাতা শহর, আমাদের এই প্রিয় শহরকে আবার সেই ধরনের সিচুয়েশনের মুখোমুখি কোনোভাবেই হতে দেওয়া যাবে না। নমস্কার।